আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ইনস্ট্রুমেন্টেশনের ইলেকট্রোমেকানিক্যাল প্রেশার মেজারমেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আজকের ভিডিও আমরা শুরু করি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে হচ্ছে প্রেশার কি। এখানে বলা আছে প্রেশার ইজ দ্য নর্মাল ফোর্স পার ইউনিট এরিয়া এক্সার্টেড বাই এ ফ্লুইড অন এ সারফেস। অর্থাৎ আমরা যদি এটাকে বাংলায় বলি, চাপ হলো কোনো লিকুইডের একটা সারফেসের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে সেই বলটা হচ্ছে আমাদের চাপ। অর্থাৎ 1 বর্গমিটার জায়গার উপর কতটুকু নিউটন বল প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে আমাদের চাপ। এখন প্রেশার কিভাবে অ্যাক্ট করে? প্রেশার অ্যাক্ট করে হচ্ছে পারপেন্ডিকুলার, অর্থাৎ লম্বভাবে সারফেসের উপর লম্বভাবে হচ্ছে কাজ করে। এরপরে বলা আছে প্রেশার ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি। প্রেশার হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি না, এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এটার হচ্ছে ম্যাগনিটিউড আছে কিন্তু কোনো ডিরেকশন নেই। এরপরে আমরা এখন দেখব টাইপস অফ প্রেশার। টাইপস অফ প্রেশারের মধ্যে আমরা 3 ধরনের প্রেশারের টাইপ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের অ্যাবসোলিউট প্রেশার, এবং আরেকটা হচ্ছে গজ প্রেশার, এবং আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়াল প্রেশার। তো প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যাবসোলিউট প্রেশার কি। অ্যাবসোলিউট প্রেশার হচ্ছে আমাদের পারফেক্ট ভ্যাকুয়াম প্রেশার, অর্থাৎ যেখানে ভ্যাকুয়াম ছাড়া অন্য কোনো প্রেশার এখানে অ্যাপ্লিকেবল না, এখানে কোনো চাপ নেই, যেটা প্রেশার হচ্ছে জিরো। এরপর হচ্ছে গজ প্রেশার। গজ প্রেশার কি? গজ প্রেশার হচ্ছে ডিফারেন্স বিটুইন মেজার প্রেশার অ্যান্ড অ্যাটমসফেরিক প্রেশার, অর্থাৎ মেজার প্রেশার এবং অ্যাটমসফেরিক প্রেশারের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটাই হচ্ছে আমাদের গজ প্রেশার। এরপরে আমরা দেখবো হচ্ছে ডিফারেন্সিয়াল প্রেশার। ডিফারেন্সিয়াল প্রেশারের ক্ষেত্রে কি বলা আছে? ডিফারেন্সিয়াল প্রেশার ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু প্রেশার পয়েন্টস ওয়ার ওয়ান পয়েন্ট ইজ টেকেন অ্যাজ এ রেফারেন্স, অর্থাৎ দুইটা পয়েন্টের মধ্যে যে প্রেশারের ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল প্রেশার। এটার ক্ষেত্রে আমাদের এখানে একটা পাইপের যদি আমরা কল্পনা করি, এখানে একটা পাইপের মধ্যে এই একটা পয়েন্টকে আমরা হচ্ছে রেফারেন্স পয়েন্টে ধরে নিই। এই রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে আরেকটা পয়েন্টের প্রেশারের আমরা ডিফারেন্স বের করি। এখন আমরা প্রেশার মেজারমেন্ট করার দুইটা মেথড সম্পর্কে জানবো। একটা হচ্ছে আমাদের মেকানিক্যাল পার্ট এবং একটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল পার্ট। প্রথমে আসি আমাদের মেকানিক্যাল পার্ট। মেকানিক্যাল পার্টে কি হয়? মেকানিক্যাল পার্টে আমাদের যে প্রেশারটা আছে সেটাকে হচ্ছে সেন্স বা ডিটেক্ট করে। এবং আমাদের ইলেকট্রিক্যাল পার্টে কি হয়? আমাদের মেকানিক্যাল পার্টে আমরা যে প্রেশারটাকে মেজার করেছি সেটাকে হচ্ছে রেকর্ড করে এবং হচ্ছে সেটাকে শো করে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল পার্ট। এখন আমরা দুইটা মেইন কম্পোনেন্ট সম্পর্কে জানবো। একটা হচ্ছে আমাদের সেন্সিং এলিমেন্ট এবং আরেকটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল এলিমেন্ট। প্রথমে আমরা দেখি হচ্ছে সেন্সিং এলিমেন্ট। সেন্সিং এলিমেন্ট কি? যে প্রেশার অ্যাপ্লাই করা হয় সেই প্রেশারটাকে রিসিভ করার পরে হচ্ছে সেটাকে রেসপন্স করার পরে সেটাকে এনার্জি দ্বারা কনভার্ট করা হয়। তাহলে ইলেকট্রিক্যাল এলিমেন্ট কি? ইলেকট্রিক্যাল এলিমেন্ট হচ্ছে আমাদের যে এনার্জিটা আছে সেই এনার্জিটাকে কনভার্ট করে ডিসপ্লেতে শো করানো হয়। ট্রান্সডিউসার কি? ট্রান্সডিউসার হচ্ছে একটা ডিভাইস দ্যাট কনভার্টস এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, অর্থাৎ এনার্জিকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মের মধ্যে হচ্ছে কনভার্ট করি। এখন আমরা সেন্সিং এলিমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানবো যে আমাদের সেন্সিং এলিমেন্টটা কি। এখানে বলা আছে সেন্সিং এলিমেন্ট ইজ নোন অ্যাজ ফোর্স সামিং ডিভাইস। এটার কাজ হচ্ছে প্রেশারটাকে ডিটেক্ট করা। প্রেশারটাকে ডিটেক্ট করার পরে সেটাকে হচ্ছে কনভার্ট করে কনভার্ট করা হচ্ছে মেকানিক্যাল মুভমেন্টে। এখানে হচ্ছে সিম্পল টার্মসের মাধ্যমে দেখানো হচ্ছে আমাদের প্রেশারটাকে প্রথমে হচ্ছে ডিটেক্ট করে, প্রেশারটাকে ডিটেক্ট করার পরে সেটাকে হচ্ছে মেকানিক্যাল মুভমেন্টে কনভার্ট করা হয়। ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার কি করে? ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার রিসিভস দ্য মুভমেন্ট ফ্রম দ্য সেন্সিং এলিমেন্ট। যে সেন্সিং এলিমেন্ট আছে সেটা থেকে সিগন্যালটাকে রিসিভ করার পরে সেটাকে হচ্ছে কনভার্ট করে মুভমেন্টে, ইলেকট্রিক্যাল সিগন্যালের মুভমেন্টে কনভার্ট করে তারপরে সেই সিগন্যালটাকে হচ্ছে ফাইনালি ডিসপ্লেতে দেখানো হয়। এখানে সিম্পল টার্মসে দেখানো আছে মুভমেন্টটাকে কনভার্ট করে মুভমেন্টটাকে কনভার্ট করা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে। এরপর আমরা দেখবো হচ্ছে প্রেশার মেজারমেন্টের সাইকেল। যে জিনিসটা আমরা একটু আগে দেখলাম, প্রথমে হচ্ছে প্রেশারটাকে অ্যাপ্লাই করা হয়। প্রেশারটাকে অ্যাপ্লাই করার পরে আমরা যে প্রেশারটা অ্যাপ্লাই করেছি সেটাকে প্রথমে ডিটেক্ট করা হয়। ডিটেক্ট করার মাধ্যমে সেটাকে মুভমেন্ট করানো হয়। এই যে প্রেশারটাকে আমরা ডিটেক্ট করলাম, ডিটেক্ট করার পরে সেটাকে হচ্ছে রেকর্ড করা হয়। রেকর্ড করার মাধ্যমে ফাইনাল হচ্ছে এখানে শো করানো হয়। এই জিনিসটা এখানে ফিগার দিয়ে তারপরে হচ্ছে ফ্লোচার্ট আকারে দেখানো আছে। এখন আমরা দেখবো হচ্ছে সেন্সিং এলিমেন্ট কিভাবে কাজ করে। এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানতে হবে। তো এখানে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের যে সেন্সিং এলিমেন্টটা আছে সেটাকে অবশ্যই ইলাস্টিক ম্যাটেরিয়াল তৈরি হতে হবে এবং সেটাকে মাস্টলি অপারেট করতে হবে কিসে? ইলাস্টিক লিমিটের মধ্যে। এরপর যে ধরনের প্রেশার মাপা হবে তার উপর ডিপেন্ড করে সেন্সিং এলিমেন্টকে চয়েস এবং ডিজাইন করা হয়, এটা এখানে বলা আছে। এখন আমরা দেখবো হচ্ছে সেকেন্ডারি ট্রান্সডিউসার। সেকেন্ডারি ট্রান্সডিউসার্স কি? আমাদের প্রথমে হচ্ছে প্রেশারটাকে অ্যাপ্লাই করা হয়। প্রেশারটাকে অ্যাপ্লাই করার পরে সেটাকে সেন্স বা ডিটেক্ট করা হয়। প্রেশারটা সেন্স বা ডিটেক্ট করার পরে সেটাকে হচ্ছে রেকর্ড করা হয়, অর্থাৎ এখানে সরাসরি কোনো কিছু পায় না। এখন আমরা দেখব বিভিন্ন ধরনের ট্রান্সডিউসার যেটা ইউজ করা হয়। প্রথমে হচ্ছে রেজিস্টিভ, এরপর হচ্ছে ইন্ডাকটিভ, এরপর হচ্ছে ক্যাপাসিটিভ এবং এরপর হচ্ছে পাইজোইলেকট্রিক। তো রেজিস্টিভে কি হয়? রেজিস্টিভে প্রেশারে যে চেঞ্জ হয় সেই প্রেশারের চেঞ্জের কারণে রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়ে যায়। ইন্ডাকটিভে কি হয়? ইন্ডাকটিভের ক্ষেত্রে আমাদের যে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়ালের ইন্ডাকটেন্স চেঞ্জ হয়ে যায়।
এরপর আছে হচ্ছে ক্যাপাসিটিভের ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটিভ চেঞ্জ হয়ে যায়, এবং পাইজোইলেকট্রিকের ক্ষেত্রে আমাদের চিহ্নটা হচ্ছে এখানে ক্রিয়েট হয়। এই জিনিসগুলো আমরা যেখানে আরও বিস্তারিতভাবে দেখব। আমরা দেখব হচ্ছে প্রথমে রেজিস্টিভ প্রেসার ট্রান্সডিউসার। এটার ক্ষেত্রে কি হয়, আমাদের এখানে সেন্সিং এলিমেন্ট আমাদের কি সেটা আমাদের দেখতে হবে। এখানে আমাদের সেন্সিং এলিমেন্ট হচ্ছে আমাদের ডায়াফ্রাম, এবং আমাদের ট্রান্সডিউসার কি, আমাদের ট্রান্সডিউসার হচ্ছে স্ট্রেন গজ। এটা যদি আমাদের ফিগারে দেখি, এখানে যে কালো দাগটা আছে সেটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম, এবং এখানে হচ্ছে দুই দিক থেকে প্রেশার ক্রিয়েট করা হয়, এবং আমাদের ডায়াফ্রামের উপরের দিকে, এই যে প্রথমটার হচ্ছে উপরের দিকে এবং পরেরটা হচ্ছে নিচের দিকে হচ্ছে স্ট্রেন গজ এখানে অ্যাড করা হয়। তো যখন হচ্ছে দুই পাশ থেকে প্রেশার অ্যাড করা হয়, তখন হচ্ছে আমাদের যে ডায়াফ্রামটা আছে সেই ডায়াফ্রামটা বেন্ড হয়। ডায়াফ্রামটা বেন্ড হওয়ার কারণে আমাদের যে স্ট্রেন গজ আছে সেই স্ট্রেন গজে হচ্ছে ডিফারেন্স ক্রিয়েট হয়। এখানে স্ট্রেন গজে ডিফারেন্স ক্রিয়েট হওয়ার কারণে এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট হয়। আমাদের এটার ক্ষেত্রে ফিগারটা অবশ্যই মনে রাখতে হবে। এরপর হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ প্রেশার ট্রান্সডিউসার। এটার ক্ষেত্রে আমাদের দুই ধরনের ক্যাপাসিটর ডিজাইন আছে, একটা হচ্ছে সিঙ্গেল ক্যাপাসিটর ডিজাইন এবং আরেকটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ক্যাপাসিটর ডিজাইন, বা হচ্ছে আমরা ডাবল ক্যাপাসিটর ডিজাইন বলতে পারি। এর ক্ষেত্রে আমাদের সেন্সিং এলিমেন্ট কি, এটার ক্ষেত্রে আমাদের সেন্সিং এলিমেন্ট হচ্ছে ডায়াফ্রাম এবং ট্রান্সডিউসার হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ। তো এটা কিভাবে কাজ করে আমরা প্রথমে হচ্ছে সিঙ্গেলের ক্ষেত্রে দেখি। সিঙ্গেলের ক্ষেত্রে আমাদের এখানে কি আছে সেটা আমাদের দেখতে হবে। সিঙ্গেলের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে ডায়াফ্রাম, এবং এখানে যে কালো দাগটা আছে বা কালো যে প্লেটটা আছে সেটা হচ্ছে আমাদের প্লেট। ক্যাপাসিটরের দুই প্লেটের মধ্যে যখন হচ্ছে দূরত্ব কমে, আচ্ছা ক্যাপাসিটরের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি সেটা আমরা প্রথমে। ক্যাপাসিটরের ক্ষেত্রে ফর্মুলা ছিল হচ্ছে আমাদের সামেশন অফ এ ডিভাইডেড বাই হচ্ছে ডি, অর্থাৎ এখানে ক্যাপাসিটরের প্লেট দুইটার মধ্যে যদি দূরত্ব কমে তাহলে হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স বেড়ে যায়, এবং ক্যাপাসিটরের প্লেট দুইটার মধ্যে যদি দূরত্ব বাড়ে তাহলে হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স কমে যায়। তো প্রথমে আমরা দেখি হচ্ছে আমরা সিঙ্গেল ক্যাপাসিটর ডিজাইন। এই সিঙ্গেল ক্যাপাসিটরের ডিজাইনের ক্ষেত্রে কি হয়, এখানে আমাদের ডায়াফ্রাম যেটা আছে সেটা হচ্ছে আমাদের চলমান প্লেট, এবং অন্যদিকে এই যে প্লেটটা আছে সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের স্থির প্লেট। যখন দুই পাশ থেকে চাপ প্রয়োগ করা হয় তখন ডায়াফ্রামটা হচ্ছে ভিতরের দিকে বেঁকে যায়। ভিতরের দিকে বেঁকে যাওয়ার ফলে প্লেট দুইটার মাঝে দূরত্ব কমে যায়। এটা প্লেট দুইটার মাঝে দূরত্ব কমে যায়। প্লেট দুইটার মাঝে দূরত্ব কমে গেলে কি হবে, প্লেট দুইটার মাঝে দূরত্ব কমে গেলে আমাদের হচ্ছে ক্যাপাসিটেন্স বেড়ে যাবে। এই ক্যাপাসিটেন্স পরিবর্তনকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে প্রেসার তৈরি করা হয়। আমরা যদি রিয়েল লাইফ উদাহরণ দেখি, আমাদের হচ্ছে যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনের টাচ স্ক্রিনেও কিন্তু ক্যাপাসিটেন্স ব্যবহার করা হয়। আমরা যখন আঙ্গুল দিয়ে কোনো কিছু হচ্ছে টাচ করেছি তখন সেটা হচ্ছে স্ক্রিনের নিচে ক্যাপাসিটেন্স বদলে দেয়, যার ফলে মোবাইল বুঝতে পারে আমরা কোথায় টাচ করছি। এরপর আমরা এখন দেখব হচ্ছে ডাবল ক্যাপাসিটর ডিজাইন। এখানে যদি আমরা ভালো মতো দেখি, এখানে হচ্ছে আমাদের যেই কি বল, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রামটা আছে, সেই ডায়াফ্রামটা প্লেটটা হচ্ছে একদম মাঝখানে থাকে, এবং তার দুই পাশে দুই দিকে হচ্ছে আমাদের প্লেটটা থাকে। তো যখন দুই পাশ থেকে হচ্ছে প্রেসার ক্রিয়েট করা হয় তখন হচ্ছে আমাদের এই ডায়াফ্রাম প্লেটটা হচ্ছে বেন্ড হয়ে যায়, যার ফলে হচ্ছে একটা নির্দিষ্ট প্লেটের থেকে তার হচ্ছে দূরত্ব কমে যায় এবং আরেকটা থেকে দূরত্ব বেড়ে যায়। আমরা যদি এটা এখান থেকে দেখি, এটা হচ্ছে আমাদের ধরে নিচ্ছে আমাদের ডায়াফ্রাম প্লেটটা, এখানে আরেকটা প্লেট আছে এবং আরেকটা প্লেট আছে। প্রেশার ক্রিয়েট করার ফলে যদি এটা এইদিকে বেন্ড হয়ে যায় তাহলে এই প্লেটটা থেকে এই প্লেটের মধ্যে দূরত্বটা অনেক কমে যায়। এখানে দূরত্ব কমে যাওয়ার ফলে কি হয়, এই পাশটায় আমাদের ক্যাপাসিটেন্স হচ্ছে বেড়ে যায়, এবং এখানে যেহেতু দূরত্ব বেশি হয়ে গেছে, এখানে দূরত্ব বেশি হওয়ার কারণে আমাদের ক্যাপাসিটেন্সটা এখানে হচ্ছে কমে যায়। এই জিনিসটা হচ্ছে একই ক্যাপাসিটর ডিজাইনের মধ্যে এখানে দুটো একসাথে কাজ করে। এটা এখানে ইকুইভ্যালেন্ট একটা সার্কিটের ফর্মুলা এখানে দেখানো আছে। এখানে ক্যাপাসিটেন্স কমে যাওয়া বসাতে নিচের দিকে বোঝানো হয়েছে, এবং ক্যাপাসিটেন্স বেড়ে যাওয়া বসাতে আমাদের অ্যারো সাইনটা উপরের দিকে দেখানো আছে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমাদের এইটার ক্ষেত্রে আমাদের এই কীভাবে কাজ করে, তারপর হচ্ছে আমাদের এই ফিগারগুলো ভালোভাবে মনে রাখতে হবে। এখন আমরা দেখব হচ্ছে পাইজোইলেকট্রিক প্রেসার ট্রান্সডিউসার। এটা কি, এখানে আমাদের কোনো সেন্সিং এলিমেন্টের দরকার হয় না, কারণ আমাদের যে পাইজোইলেকট্রিক ক্রিস্টাল আছে সেই ক্রিস্টাল হচ্ছে নিজেই চাপকে সরাসরি ভোল্টেজে রূপান্তর করে। এখানে কি হয়, এখানে যদি চাপ বাড়ানো হয় তাহলে ক্রিস্টালের উপর মেকানিক্যাল স্ট্রেস পড়ে। এই মেকানিক্যাল স্ট্রেসের ফলে তা থেকে ভোল্টেজ তৈরি হয়। আবার ভোল্টেজের পরিমাণ চাপের হচ্ছে সমানুপাতিক। ভোল্টেজ যদি বাড়ে চাপও বাড়বে, এবং ভোল্টেজ যদি কমে চাপও কমবে। এতে বাইরে থেকে কোনো ধরনের বিদ্যুৎ সরবরাহ দেওয়ার দরকার হয় না, এটা হচ্ছে নিচে বিদ্যুৎ তৈরি করে, এটা এখানে বলা আছে। এরপরে এটার জন্য হচ্ছে আমরা এখান থেকে ফিগারটা ভালোভাবে দেখে নিব। এখন আমরা দেখব হচ্ছে মেজারমেন্ট অফ ফ্লো। এখানে আমরা দেখব হচ্ছে প্রথমে আল্ট্রাসনিক ফ্লো মিটার। আল্ট্রাসনিক ফ্লো মিটার কি, আল্ট্রাসনিক ফ্লো মিটার হচ্ছে আমাদের যে ফ্লুইড বা লিকুইড আছে সেটা হচ্ছে ভেলোসিটি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভের মাধ্যমে মেজার করা হয়। তো এখানে মোস্ট ওয়াইডলি ইউজ করা হয় কোনটা, মোস্ট ওয়াইডলি ইউজ করা হয় হচ্ছে ট্রানজিট টাইম টাইপ।
তো এখানে আমাদের এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখে নিই। আমাদের যে আল্ট্রাসনিক যেই ওয়েভটা আছে যেটা আমরা শুনতে পাই সেটা হচ্ছে পাইপের মধ্যে দিয়ে পাঠানো হয়। তরল বা লিকুইড তো বিভিন্ন পাইপের মধ্যে দিয়ে যায়, তাই না? তো এটার ক্ষেত্রে আমাদের দুই পাশে হচ্ছে সেন্সর থাকে, এখানে হচ্ছে সেন্সর 1, এখানে হচ্ছে সেন্সর 2। এই সেন্সর এখানে থাকে। আল্ট্রাসনিক যেই ওয়েভটা আছে সেই ওয়েভটা হচ্ছে পাইপের মধ্যে দিয়ে পাঠানো হয়। এই ওয়েভটা যদি আমাদের যে প্রবাহটা আছে, আমাদের যে লিকুইডের যে প্রবাহটা আছে সেই প্রবাহটার একই দিকে যায়, অর্থাৎ আমাদের যেই সিগন্যালটা যেদিকে যাচ্ছে এবং আমাদের লিকুইডটাও যেদিকে যাচ্ছে সেটা যদি একই দিকে হয়, তখন সেটার ক্ষেত্রে আমাদের এই যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা হচ্ছে খুব দ্রুত পাস হয়। এই সাউন্ডটা আমাদের দ্রুত পাস হওয়ার মাধ্যমে আমরা হচ্ছে বুঝতে পারি যে হচ্ছে ফ্লুইডটা এখন কোন দিকে প্রবাহিত হচ্ছে। আবার আমাদের সিগন্যালের ফ্লোটা যদি একদিকে হয় এবং আমাদের যে লিকুইডের ফ্লোটা যদি আরেকদিকে হয় অর্থাৎ বিপরীত দিকে হয়, তো সেটার ক্ষেত্রে কী হয়, সেটার ক্ষেত্রে আমাদের যে সাউন্ড আছে সেই সাউন্ডটা হচ্ছে অনেক স্লো পাস হয়। স্লো পাস হওয়ার মাধ্যমে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডটা হচ্ছে অপোজিট দিকে কাজ করছে। এটার কিন্তু রিয়েল লাইফ উদাহরণও আমাদের আছে। আমরা যদি সাঁতার কাটার কথা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের রিভার আমরা ধরে নিয়েছি, আমরা হচ্ছে এদিকে সাঁতার কাটছি এবং আমাদের যে এই রিভারের স্রোতটা আছে সেই স্রোতটাও যদি একই দিকে হয় তাহলে কিন্তু আমাদের সাঁতার কাটতে কম সময় লাগে বা আমাদের নির্দিষ্ট গোলে পৌঁছতে কম সময় লাগে। এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা স্রোতের দিকে আছি। আবার আমরা যখন সাঁতার কাটতে থাকি, আমরা সাঁতার কাটছি এদিকে কিন্তু পানির স্রোত হচ্ছে তার উল্টা দিকে। তো সেই ক্ষেত্রে কী হয়, সেই ক্ষেত্রে আমাদের গোলে পৌঁছতে বেশি সময় লাগে। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের আমরা স্রোতের বিপরীত দিকে হচ্ছে সাঁতার কাটছি। তো এটা ছিল হচ্ছে আমাদের একটা উদাহরণ আল্ট্রাসনিক ফ্লোমিটারের। এরপরে আমরা এখান থেকে দেখব, এখানে বিভিন্ন ধরনের ফর্মুলা দেওয়া আছে। আমাদের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো জানা দরকার নেই, আমাদের এটা কীভাবে কাজ করে সেটা জানলেই হবে এবং আমরা চাইলে ফিগারটা অবশ্যই মনে রাখবো। এরপরে ইকুয়েশনগুলো আমাদের এটা ক্ষেত্রে লাগবে না। এখন আমরা দেখব হচ্ছে টাইম অফ ফ্লাইট মেথড। টাইম অফ ফ্লাইট মেথডের ক্ষেত্রে আমাদের যে সিগন্যালটা ট্রান্সমিট করা হয়, সেই সিগন্যালটা আমাদের প্রথমে সিগন্যালটা হচ্ছে ট্রান্সমিট করা হয়। ট্রান্সমিট করার পরে সেই সিগন্যালটা হচ্ছে রিসিভ করার পরে আবার হচ্ছে ব্যাক করা হয়। এই যে ট্রান্সমিট করার পরে রিসিভ করার পরে সেটা ব্যাক হওয়ার যে সময়টা আছে সেই সময় থেকে হচ্ছে এটা ক্ষেত্রে ক্যালকুলেশন হিসাব করা হয়। এটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে T=2D/v, যেখানে v মানে হচ্ছে ভেলোসিটি। আমাদের এখানে দুই ধরনের ওয়েভ ব্যবহার করা হয়, একটা হচ্ছে আল্ট্রাসনিক ওয়েভ এবং আরেকটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আল্ট্রাসনিক ওয়েভের ক্ষেত্রে উদাহরণ কি, এটা উদাহরণ হচ্ছে আমাদের অ্যাকোস্টিক ওয়েভ। এখানে হচ্ছে সেম বা সেপারেটেড পাইজো ইলেকট্রনিক যে ক্রিস্টালটা আছে সেই ক্রিস্টালটাকে ব্যবহার করা হয় এমিটার অ্যান্ড রিসিভার হিসেবে। ইলেকট্রোম্যাগনেটিকের ক্ষেত্রে কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ লেজার। এখানে কি হয়, এখানে হচ্ছে ওয়েভ জেনারেশন হয় অ্যান্ড ডিটেকশন আর পারফর্মড বাই সেপারেট মডিউলস। এখানে সেপারেট মডিউল ব্যবহার করে ডিটেকশন করা হয়। এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে আল্ট্রাসনিক মেথডটা আছে সেই আল্ট্রাসনিক মেথডটা কীভাবে কাজ করে। এখানে হচ্ছে আমাদের এটা ট্যাঙ্কের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দিই, এখানে হচ্ছে ট্যাঙ্কের সার্ফেসে উপর দিকে সার্ফেসের দিকে এটা বসানো হয়। এটা হচ্ছে নিচের দিকে সিগন্যাল পাঠাতে থাকে। সিগন্যালটা হচ্ছে যখন তরলের যে পৃষ্ঠটা আছে সেই পৃষ্ঠটা যখন ধাক্কা খায় হচ্ছে আবার উপরের দিকে ফিরে আসে। এইখান থেকে হচ্ছে সে হিসাব করে ফেলে যে ভিতরে যে তরলের উচ্চতা আছে সেই উচ্চতা কত, সেটা হচ্ছে এখান থেকে হিসাব করা হয়। এরপর হচ্ছে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা আপনারা চালিয়ে দিতে পারেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে। আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা থাকলে আপনারা অবশ্যই জানাবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।